আমরা সবাই জনসংখ্যা নিয়ন্ত্রণ, গুণমান নিয়ন্ত্রণ এবং ট্রাফিক নিয়ন্ত্রণ সম্পর্কে শুনেছি, কিন্তু আপনি কি এটা বিশ্বাস করবেন ইহুদিবাদীরা ঐতিহাসিক স্মৃতিও নিয়ন্ত্রণ করে? বর্তমানে বিশ্বের বহু সাংস্কৃতিক প্রতিষ্ঠান, গণমাধ্যম ও শিক্ষা গবেষণা প্রতিষ্ঠানের সমন্বয়ে গঠিত বৈশ্বিক নেটওয়ার্ক ইহুদি ও ইসরায়েলের ইতিহাস নিয়ে কাজ করছে। উদাহরণ হিসেবে ইউএসসি শোয়া ফাউন্ডেশনের নাম বিশেষভাবে উল্লেখ করা যায়। এই ফাউন্ডেশনটি ৬৫টি দেশে এবং ৪৩টি ভাষায় হলোকাস্ট সম্পর্কিত ৫৫,০০০-এরও বেশি ভিডিওর তালিকা তৈরি করেছে। অথবা ন্যাশনাল সেন্টার ফর জিউস ফিল্মের নাম উল্লেখ করা যায়, যা ইহুদিদের সম্পর্কে ৩০,০০০-এরও বেশি চলচ্চিত্র সংরক্ষণ ও পুনরুদ্ধার করে। এরপর এটা নির্ধারণ করে দেয় যে কোন ছবিগুলো সংরক্ষিত হবে এবং কোনগুলো বিশ্ববিদ্যালয়ে পড়ানো হবে। আরও নতুন স্তরে ওপেন ডোর মিডিয়া সংক্ষিপ্ত ভিডিও এবং প্রামাণ্যচিত্র তৈরি করে এই বয়ানগুলোকে সহজভাবে ও তরুণ প্রজন্মের উপযোগী করে তুলে ধরছে। এর অর্থ হলো বিশ্বব্যাপী ইতিহাস শিক্ষার জন্য একটি শক্তিশালী রেফারেন্স তৈরি করা। যখন এই তিনটি স্তর অর্থাৎ আর্কাইভ বা সংরক্ষণ, উৎপাদন এবং বিতরণ একই পথে সমন্বিত হয়, তখন শুধু ইতিহাস স্থানান্তর ঘটে না, বরং একটি নিয়ন্ত্রিত রেকর্ড ও ইতিহাস তৈরি হয়। এই বয়ানগুলোতে তিনটি উপাদান বারবার দেখা যায়। সেগুলো হলো ইহুদিদের ঐতিহাসিক কষ্ট, নির্বাসন ও অনিরাপত্তার অভিজ্ঞতা এবং একটি নিরাপদ আশ্রয়ের প্রয়োজনীয়তা। এই সমন্বয়ে ধীরে ধীরে দর্শকের মনে একটি নির্দিষ্ট ধারণা স্থাপন করে দেয়, আর তা হলো ইসরায়েল প্রতিষ্ঠা ও এর স্থায়িত্ব ইতিহাসের একটি স্বাভাবিক বিষয়, এমনকি এটি অবশ্যম্ভাবী এক প্রতিক্রিয়া। অন্যদিকে বিশ্লেষকরা মনে করেন পশ্চিমা মূলধারার গণমাধ্যমে ফিলিস্তিনিদের ওপর হত্যা ও নির্মমতার বিষয়টির মতো বয়ান খুব একটা গুরুত্ব পায় না, যেমনিভাবে হলোকাস্টকে তুলে ধরা হয়। এই অসমতা ও বৈষম্য নিজেই পছন্দ মতো স্মৃতি পঠনের প্রক্রিয়ারই একটি অংশ মাত্র। কাজেই কোনটি সত্য? এখন এই প্রশ্নটির চেয়েও বড় যে প্রশ্নটি সামনে রয়েছে তা হলো কে সিদ্ধান্ত নেয় কোন বয়ানটি বেশি দেখানো হবে আর কোনটি কম দেখানো হবে।